খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল, ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছে আমি, নোমান আব্দুল্লাহ। শুরুতে এক নজরে দেখে নেব ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবর। চলছে ঢাকা প্রিমিয়ার লিগে দলবদল। প্রাইম ব্যাংকে যোগ দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, এনামুল হক, বিজয় সহ তারকা ক্রিকেটাররা। দল গুছিয়ে নিচ্ছে অন্যান্য দলগুলো। বাজেট স্বল্পতায় এবার প্রতিযোগিতামূলক দল করতে আগ্রহী নয় অনেকেই। 12 দলের অংশগ্রহণে 4 মে শুরু হওয়ার কথা এবারের আসর। এবং নতুন কোচ আর 4 নতুন মুখ নিয়ে মেতে বাংলাদেশে টেস্ট খেলতে আসছে পাকিস্তান। টেস্টে হেড কোচের দায়িত্বে থাকবেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। 8 মে মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু 16 মে। দর্শক, দেখছিলাম ক্রীড়াঙ্গনের আজকের দিনের গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো। আমরা ক্রিকেট নিয়ে আলাপ করব। বাংলাদেশ যে ঢাকা প্রিমিয়ার লিগ হয়, সেই ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল চলছে আজকে। বাংলাদেশের ওয়ানডে সিরিজ চলছে নিউজিল্যান্ডের সঙ্গে। অনেকগুলো বিষয় আছে আলোচনা করা, সব কিছু নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আছেন ক্রিকেটের সংগঠক এবং লিজেন্ডস অফ রূপগঞ্জের স্বত্বাধিকারী লুৎফুর রহমান বাদল। বাদল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। বাদল ভাই, শুরুতেই জানতে চাইব, আজকে ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল চলছে। মাঝখানে আমরা দেখলাম যে আপনি অনেকটা রাগ করে, অনেকটা অভিমান করেই সরে যেতে চাচ্ছিলেন। সেখান থেকে আপনার দল আবার আসলো ঢাকা প্রিমিয়ার লিগে, তারা খেলছেন, আপনারা সাইনিং করছেন, প্লেয়ার সাইনিং করছেন, দলবদলে অংশ নিয়েছেন। আপনি নিজের মাইন্ডটা আসলে কেন পরিবর্তন করলেন, কিভাবে করলেন? দেখুন, সব কিছুরই একটা সৌন্দর্য আছে। আমি গত 30 বছর ধরে আমি ক্রিকেটের সাথে সম্পৃক্ত। আপনি যদি দেখেন 1996 থেকে আমি এই বুলবুল, নান্নু, শান্ত, ওই টাইমে আমি মোহামেডানের ম্যানেজার থেকে আমার ক্রিকেট ক্যারিয়ার শুরু। তার আগে আমি ফার্স্ট ডিভিশনে আমি ক্রিকেট খেলেছি শান্তিনগর বিতে। ক্রিকেটটা আমার একটা পেশেন্স। আমি গত 30 বছর ধরে অনেক টাকা আমি খরচ করেছি এবং ব্যক্তিগতভাবে এটা আমার কোনো ইনস্টিটিউশনাল না, ক্রিকেটকে ভালোবেসে দেখে আমি খরচ করেছি। দেখলাম যে ক্রিকেটটা অ্যাকচুয়ালি পশ্চাৎমুখী হয়ে যাচ্ছিল। সেটা পশ্চাৎমুখীর কারণটা আমি বলি। যারা ক্রিকেটের সাথে সম্পৃক্ত তাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছিল। আপনারা যদি দেখেন যে এটা অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু হয়েছে। ক্রিকেট বোর্ডকে তারা একটা সাবেক অধিনায়ককে সভাপতি বানালো, ওইটার সূত্র ধরে আবার সভাপতি বানালো আরেক সাবেক অধিনায়ক। যেটা আপনারা জানেন যে আইসিসির টোটাল ইসের মধ্যে উনি হয়তোবা ল্যাবে একটা কান্ট্রির কোচ ছিল। যদি আপনি খেয়াল করে থাকেন যে আমরা একটা আইসিসির প্রেসিডেন্ট, মানে বিসিবির প্রেসিডেন্ট একটা লেভেল অফ দ্য টোটাল আইসিসির প্রেসিডেন্টের সাথে বসার একই টেবিলে বসবে। আমি আমার একটা স্টাফকে, আইসিসির একটা স্টাফকে আমি বসাই দিলাম জয়সার সাথে, যা অ্যাকচুয়ালি এই আপনারা দেখেছেন যে ক্রিকেট দুর্নীতিতে, মানে দুর্নীতি বলবো না, ক্রিকেট কূটনীতিতে কিভাবে তারা মানে ফেল করলো। ফেলটা আমি এই জন্যই বললাম যে আপনি একটা স্ট্যান্ডার্ড মেনটেন না করে হয়তো বুলবুল সে সুপারস্টার প্লেয়ার ছিল, কিন্তু অ্যাজ এ সংগঠক হিসেবে সে আইসিসির একটা কর্মচারী ছিল। তাকে আপনি কর্মচারীকে বসাই দিলেন কোথায়? আইসিসির প্রেসিডেন্টের সাথে সমপর্যায়ে নিয়ে গেলেন। সেই জন্যই কিন্তু দেখেন আপনার ওয়ার্ল্ড কাপে আমরা ক্রিকেট কূটনীতিকভাবে ব্যর্থ হয়েছি। বিকজ ওর সাথে যখন কথা বলতে গেছে জয়সার সাথে, হয়তো অ্যাপয়েন্টমেন্ট পায় নাই অথবা তার সাথে কথা বলার সুযোগটা পায় নাই, যে কোনোভাবে আমরা ওইটা ব্যর্থ হয়েছি। এবং এই ব্যর্থতার দায়ভার কিন্তু টোটাল ক্রিকেট বোর্ডকে নিতে হবে। আমরা বিভিন্ন দেশ কোয়ালিফাই করে ওয়ার্ল্ড কাপ খেলে, আমরা কিন্তু কোয়ালিফাই করে ওয়ার্ল্ড কাপ না কোয়ালিফাই করে আমাদের র্যাঙ্কিংয়ের জন্য আমরা ওয়ার্ল্ড কাপে এমনি চান্স পেয়েছিলাম, সেটা আমরা হেলায় আমরা নষ্ট করেছি। এবং এটা
জাস্ট ক্রিকেট দুর্নীতি আপনারা মনে হয় দেখেছেন যে আমি ফেসবুকে বলেছি যে ক্রিকেট কূটনীতিতে বিশ্ব রেকর্ড করলো বাংলাদেশ। তো সেই সূত্র ধরে আমি দেখলাম যে ক্রিকেটের মধ্যে একটা ক্রিকেটের কোনো এনভায়রনমেন্ট নাই, টোটাল জিনিসটা একটা সমস্ত কিছু রাজনীতিকরণ, অন্তর্বর্তীকালীন সরকারের একটা মহলের ছত্রছায়া একটা ইলেকশন হলো। আপনারা দেখেছেন যে আমি ইলেকশনের লাস্ট দিন পর্যন্ত আমি ফাইট করেছি, দিয়ে তারা মানে পরের দিন ভোট, তার আগের দিন রাত্রে সব ভোট কমপ্লিট হয়ে গেল ভোট করে। তো এই জিনিসগুলি থেকে অ্যাকচুয়ালি আমার কাছে মনে হলো যে আসলে এইখানে থাকার হয়তোবা আমরা যোগ্যতা হারিয়েছি, অথবা আমার সমকক্ষতা আমার নাই ওদের সাথে ফাইট করার মতো। সেজন্য আমি চিন্তা করলাম যে ক্রিকেট ঠিক আছে, ক্রিকেট থেকে তো একটা সময় তো এবারকে যেতেই হবে। একটু আগে তারপর আবার ফিরলেন সেই ফেরার কথা যদি বলি, আমি মনে করি যে আমাকে মাননীয় ক্রীড়ামন্ত্রী আমাকে ডেকেছিল যখন উনি পত্রিকায় দেখলো যে আমি টিম করব না, এবং তামিম, বিশেষ করে আমি তামিমকে ধন্যবাদ জানাবো। তামিম দুবার আমাকে ফোন করেছে এবং ফোন করে যথেষ্ট রিকোয়েস্ট করেছে। তামিম আমার ছেলের মতো, এবং সে বলল যে আপনার থ্রুতে আমি আজকে এই জায়গায় এসেছি, আমি চাই আপনি ক্রিকেটে থাকেন এবং ক্রিকেটের জন্য যে অবদান যতটুকু দিয়েছেন আরও দিবেন, আর বিশেষ করে আরও বেশি করবেন, যেহেতু আমরা আছি। এই দুইজনের অ্যাকচুয়ালি রিকোয়েস্টের পরে তারপরে আমি চিন্তা করেছি যে ঠিক আছে না থাকি, এই আর কি। আচ্ছা, দল বদল যেহেতু চলছে, আজকে আপনার দলের এই মানে এই মুহূর্তে আপনার দলের অবস্থাটা একটু জানতে চাই। আপনারা কাদেরকে দলে নিচ্ছেন, কিভাবে দলটা গড়ছেন? আসলে আমার অ্যাকচুয়ালি আমি ফুল টিমই চ্যাম্পিয়ন টিমের জন্য দল বদলটা আমি করেছিলাম, কিন্তু চ্যাম্পিয়নটা থেকে আমি সব প্লেয়ারের সাথে আমার প্রি কন্ট্রাক্ট ছিল, প্রি কন্ট্রাক্টের মধ্যে আমি সবাইকে ছেড়ে দিয়েছিলাম। তারপরে যখন আমি সিদ্ধান্ত পরিবর্তন করলাম, সেক্ষেত্রে এখন আমার ন্যাশনাল টিমেরও 4-5 জন আমি রেখেছি, সাথে মিরাজকে আমরা নিচ্ছি, মহরান থেকে আসতেছে। ওরা ন্যাশনাল টিমের প্লেয়াররা কম ম্যাচ পাবে, তারপরও আমার সাথে মিরাজ, সাইফ, শরীফুল, নাসুম লেফট আর্ম স্পিনার, তারপরে জয়, যেটা টেস্টে ওই যে জয়, আর এই 4-5 জন আছে, আরও আমাদের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলেছে ওরা আছে। এই সব মিলে আমরা একটা ইয়াং এবং অভিজ্ঞতার সমন্বয়ে একটা চেষ্টা করব। বিশেষ করে তামিম আমাকে রিকোয়েস্ট করছে, যাই করবেন চ্যাম্পিয়নশিপে রেসে থাকতে হবে, এরকম টিম করবেন। আপনি যে প্লেয়ারদের কথা বলছেন, বেশ ব্যালেন্সড একটা টিমই হয়েছে, এবং যাদের কথা আপনি বললেন এরা সবাই ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত মুখ, ঘরোয়া ক্রিকেটের পারফর্মার। আমি একটু জানতে চাইবো যে অন্যান্য দলগুলো নিয়ে আপনি নিশ্চয়ই জেনেছেন, এরই মধ্যে আমরা গণমাধ্যমের সূত্রে আমরা নিজেরাও অনেকের সঙ্গে কথা বলেছি। আমরা যেটা দেখছি যে এবার ঢাকা প্রিমিয়ার লিগটা একটু ব্যতিক্রম হতে যাচ্ছে। কিছুটা তাড়াহুড়ো ছিল, হবে কি হবে না সেটা নিয়ে শঙ্কা ছিল, দলগুলো খেলবে কি খেলবে না সেসব নিয়ে শঙ্কা ছিল। নানা কাণ্ড কারখানার পর অ্যাডহক কমিটি এসে দায়িত্ব নেওয়ার পর হচ্ছে প্রিমিয়ার লিগটা মাঠে গড়াতে যাচ্ছে, যেখানে 12টা দল অংশ নিচ্ছে। এই দলগুলো আগের কমিটির সঙ্গে খেলতেও চায়নি, অনেকগুলো ঝামেলার মধ্য দিয়ে যেতে হয়েছে। এই প্রিমিয়ার লিগটা আসলে কেমন হতে যাচ্ছে? আমি মনে করি মন্দের ভালো, বিকজ প্রিমিয়ার লিগটা সবসময় আমরা সুপার লিগ খেলি। এবছর হয়তো বা সময়ের অভাবে সুপার লিগটা হবে না। তারপরে আমি মনে করব যে একটা লিগ না হওয়ার থেকে লিগটা হচ্ছে, এটা হলো একটা ভালো দিক, যে ক্রিকেটের প্লেয়াররা একদম আমাদের অনেকের ক্যারিয়ারের মানে তাদের ফ্যামিলির রুটি থাকে প্রিমিয়ার লিগ। এখন প্রিমিয়ার লিগ হওয়াতে অ্যাকচুয়ালি ওই ক্রিকেট প্লেয়াররা আমার মনে হয় তাদের ভালো হবে তাদের জন্য। আর এটা খুব টাইমের জন্য, আপনারা জানেন যে এই টাইমে আমাদের বৃষ্টি রেনি সিজন টাইম, প্লাস অস্ট্রেলিয়া, তারপরে পাকিস্তান টিম আসতেছে, সেই জন্য খুব কম সময় উইন্ডোটা আমাদের, অ্যাকচুয়ালি উইন্ডোটা ছিল ফেব্রুয়ারি মার্চ, আমরা ওই উইন্ডোটা আমরা মিস করেছি। ওই জন্য এখন উইন্ডো ওরকম নাই। তো সেই হিসাবে মাত্র 27-28 দিনের মধ্যে, এর মাঝখানে আবার একটা ঈদ আছে, সব কিছু মিলে আয়োজন করতেছে। আমি তো ধন্যবাদ দিব যে অ্যাটলিস্ট এরা চিন্তা করছে যে ক্রিকেট না খেলার থেকে একটা ছোট করে হলো লিগটা, সিঙ্গেল লিগ হলো, যে একটা মিস যাতে না হয়ে যায়, একটা কন্টিনিউশন যাতে থাকে ক্রিকেটের লিগের মধ্যে, সেটা আমার মনে করবো যে এটা ধন্যবাদ পাওয়ার যোগ্য, যে এই ক্রিকেট বোর্ড যে খুব সুন্দর মানে চেষ্টা করেছে যে না হওয়ার থেকে হচ্ছে আর কি। রুটি রুজির কথা বলছিলেন ক্রিকেটারদের, আমি দেখলাম যে বেশ কয়েকজন ক্রিকেটার এবার বলছেন যে, বা গুলশান ক্লাবের যিনি সভাপতি সেই খালেদ মাহমুদ সুজন, কোচ
খালেদ মাহমুদ সুজন, তিনিও বলছিলেন যে তারা 2-3 লাখে ক্রিকেটার সাইন করার চেষ্টা করছেন এবার। একটা ক্রিকেটার তার প্রাইম ইনকাম সোর্স হচ্ছে প্রিমিয়ার লিগ, যারা হচ্ছে ন্যাশনাল টিমের বাইরে থাকেন আর কি। এই একটা ক্রিকেটার সারা বছর অপেক্ষায় থাকেন এই ঢাকা প্রিমিয়ার লিগের জন্য। সেই ঢাকা প্রিমিয়ার লিগ খেলে যদি 1-2 লাখ টাকা বা 3 লাখ টাকা পান, তার আসলে রুটি রুজির সোর্সে যদি এই অবস্থা হয়, এই হাল হয়, ক্রিকেটারের জন্য, দেশের ক্রিকেটের জন্য এটা আসলে কতটা ক্ষতিকর? আসলে আমি মনে করি যে যেমন ধরেন আমরা এখনো আমি জানি না বায়োলজি কি থাকবে, যদি রেলিগেশন লিগ না থাকে তাহলে তো আমি আমার টিমে আমি যদি অবনমনটা না হতে চাই তাহলে তো আমি ভালো টিম করব না। এটা হলো নিচের ক্ষেত্রে। জি। সেম অবস্থায় যদি আপনি দেখেন সুপার লিগ যদি না থাকে, আমরা যে সুপার লিগের টিমে আমরা চেষ্টা করি সুপার লিগ করার জন্য, 6টা টিমের একটা ফাইট থাকে, জি। সুপার লিগ নাই, মানে আপনার সিঙ্গেল লিগ হচ্ছে, ওইখানে একটা আপনারা দেখেছেন যে ওইটাও একটা হচ্ছে না, কম্পিটিশনটাও কমে যায়, কম্পিটিশন নাই, সৌন্দর্য সুপার লিগ কমে নাই, যায়। রেলিগেশন লিগ নাই, চ্যাম্পিয়ন লিগে আমি ছিলাম না, মানে সবকিছু মিলে একটা, এই জন্য প্লেয়ারদের প্রাইসটা আমি মনে করি এটা প্লেয়ারদের না, মানে টোটাল সিচুয়েশন। আপনারা জানেন বহির্বিশ্ব থেকে ধরে আমরা কিভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং মানুষের ব্যবসা বাণিজ্য কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই সমস্ত কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে এই টোটাল জিনিসটা এফেক্ট করেছে আমাদের এই ক্রীড়াক্ষেত্রে এবং আমাদের প্রিমিয়ার লিগে। সেক্ষেত্রে এই যে যারা দল গঠন করেন, যারা একটা সময় আমরা দেখেছি প্রিমিয়ার লিগ খেলে একজন ক্রিকেটার 1 কোটি 1.5 কোটি টাকা পেয়েছেন, এরকম নজিরও কিন্তু বাংলাদেশে আছে। কোটি টাকার উপরে পেয়েছেন এরকম নজির আছে। সেই সেখানে কোটি এবার টাকা হয় না এখনো। আমরা লাস্ট হাইয়েস্ট যদি বলেন, আমার মনে হয় আবহানিতে 80 লক্ষ টাকা পেয়েছিল শান্ত। সেটা আমার মনে হয় কাগজে কলমে, কিন্তু আমরা যেটা মৌখিকভাবে আমরা অনেক সময় শুনে থাকি কি বাদল ভাই, এখানে আরেকটা সমস্যা আছে। আমরা অনেক সময় কাগজে কলমে দেখি 70-80 লাখ টাকায় সাইন করছেন ক্রিকেটাররা, কিন্তু মৌখিকভাবে তাদের সঙ্গে আরেকটা চুক্তি হয়ে থাকে, এবং সেখানে যে সমস্যাটা হয় পরবর্তীতে, এটা অনেক বছর ধরে আমরা দেখে আসছি যে মৌখিকভাবে ক্রিকেটাররা চুক্তি করেন, পরবর্তীতে সেই টাকাটা তারা পান না, বা দলগুলো তাদেরকে টাকা দিতে টালবাহানা করেন। এই ধরনের অনেক সুপারস্টার ক্রিকেটারের সঙ্গেও কিন্তু এই ধরনের ঘটনা আমরা দেখেছি। এখানে হয়েছে কি, আমি যেটা বলবো যে আমাদের প্রফেশনালিজমের অভাব। এখানে যে জিনিসটা আমাদের দরকার, আপনারা যদি দেখেন যে ক্রিকেটের সমস্ত বিশ্বগুলি একটা তাদের স্ট্রাকচার আছে। আপনি যদি কাউন্ট্রি লিগ যান, আপনি যদি রঞ্জি ট্রফি দেখেন, সমস্ত জায়গায় স্ট্রাকচারাল ওয়েতে চলতেছে। আমরা কিন্তু এখন ওই স্ট্রাকচারের মধ্যে এখনো আমরা যেতে পারতেছি না। এটি তো বললাম যে ক্রিকেটের যে আমাদের সাংগঠনিকভাবে ব্যর্থতা, এই ব্যর্থতাগুলি এখানে আছে। আপনারা যদি খেয়াল করে থাকেন যে বিপিএল আপনি বিদেশি প্লেয়ারদেরকে ক্রিকেট বোর্ড রাষ্ট্রীয়ভাবে সাইন করাচ্ছে হুন্ডি করে টাকা দেওয়ার জন্য। তাহলে এই যে স্ট্রাকচারের মানে জ্ঞানের অভাব, বা যারা বোর্ড পরিচালক বা বোর্ড চালায়, এই জিনিসগুলি তো আপনারা চোখের মধ্যে তো আঙ্গুল দিয়ে দেখানোর দরকার নেই। আপনি রাষ্ট্রীয়ভাবে হুন্ডি করে টাকা পাঠাচ্ছেন প্লেয়ারদের, রাষ্ট্র তো একটা বড় সড়ো ক্ষতির মুখে পড়তেছে, রাইট। এবং আপনি এটা তো কোনো কিছুই না, এটা আপনি বাংলাদেশ ব্যাংক থেকে বা ক্রিকেট বোর্ড চিঠি দিবে, ওরা পারে। কিছু সময় লাস্ট বোর্ড আওয়ামী লীগ সরকারের বোর্ড কয়েকটা বিপিএল এ পারমিশন নিয়েছে, তারপর ম্যাক্সিমাম বিপিএল এ তারা পারমিশন নেয়নি। তো এই যে তাহলে কি টাকাটা আমরা দিচ্ছি প্লেয়ারকে অফিসিয়ালি, কিন্তু রাষ্ট্রের ক্ষতি হচ্ছে। আমরা বিভিন্নভাবে টাকাটা তার অ্যাকাউন্টে পাঠাচ্ছি। তো এই যে জিনিসগুলি, এই সিস্টেম লস, এটা হলো টোটাল সিস্টেম লস। এই জিনিসগুলিকে স্ট্রাকচারাল করতে আমার মনে হয় আমাদের ক্রিকেট বোর্ড ব্যর্থ হয়েছে। রাইট। প্রিমিয়ার লিগ, দেশের ক্রিকেট নিয়ে আরো অনেক আলাপ করার সুযোগ আছে। বাদল ভাই, আপনার কাছে আমরা ফিরবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। দর্শক, কথা বলছিলাম ক্রিকেট আলাপ নিয়ে। বাদল ভাই, আমরা যেটা দেখে আসছি প্রতি বছরই ঘরোয়া ক্রিকেট নিয়ে নানা রকম অভিযোগ, বিস্তর অভিযোগ। আপনার একটা লম্বা সাংগঠনিক ক্যারিয়ার, আপনি আমাদেরকে জানাবেন, এই যে প্রতি বছর ক্রিকেটারদের পেমেন্ট নিয়ে কথা ওঠে, প্রতি বছর উইকেট নিয়ে কথা ওঠে, প্রতি বছর প্লেয়ারদের আউটের ধরন নিয়ে কথা ওঠে, নানা রকম আম্পায়ারিং নিয়ে কথা ওঠে, নানা রকম অভিযোগগুলো, এই অভিযোগগুলো কেন সামাল দিয়ে উঠতে পারছে না দেশের ক্রিকেট? আমরা পরিবর্তন দেখছি, কমিটিতে বিভিন্ন রকম পরিবর্তন দেখছি, কিন্তু অভিযোগগুলো কিন্তু প্রতি বছর রয়ে যাচ্ছে। না, পরিবর্তন তো আমি যেটা শোয়ের মাঝখানে বলেছি, স্ট্রাকচারাল ডিফেক্ট। আপনি যদি খেয়াল করে থাকেন যে লাস্ট রিজিম, যেটা 17 বছর আওয়ামী লীগের রিজিমটা ছিল, ক্রিকেটের টোটাল সিস্টেমকে ভেঙে দিয়েছে। আমি বলবো যে 3rd ডিভিশন, 2nd ডিভিশন বা 1st ডিভিশন,
যে একটা কম্পিটিশন ছিল, ওখানে কোনো কম্পিটিশন ছিল না। ওখানে টেবিলে নির্বাচন হইতো যে কে কেন, বিকজ ওইটার সাথে ক্রিকেট বোর্ডের ইলেকশন জড়িত। জি। কারা উপরে উঠবে, কারা নিচে নামবে, আপনারা যদি কারা কাউন্সিলর হবে, কারা কাউন্সিলর হবে না, কারা বাদ যাবে, কারা বাদ যাবে না, কোন টিম আমার টিম থাকলে নিচে নামায় দিবে, ওদের টিম থাকলে উপরে উঠায় নিবে, এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে তারা একদম পুরা ভেঙে চুরে দিয়ে গেছে। এবং আমি মনে করি যে এইটা থেকে উত্তরণ আমাদের দরকার। এবং এইখানের যে এই যে যখন একটা কম্পিটিশন, আপনারা খেয়াল করেন যে একটা আপনারা দেখেছেন যে পত্রিকায় যে একজন 80টা নো বল করেছে। জি। কেন করেছে? বিকজ সে জানে যে ওই টিমটাকে জিতাবে, ওইটার প্রোটেস্ট করার জন্য ওই প্লেয়ারটা 80টা নো বল করেছে। এটা প্রতিবাদের মতো আপনি দেখেন, খেয়াল করে দেখেন, ওকে ওইটা প্রতিবাদে কি করলো, ওকে সারা জীবনের জন্য সাসপেন্ড করে দিল। আসলে ঘটনাটা কি, ওই মুহূর্তে কেউ ওইটার ভিতরে বাইরে কেউ যেতে পারতো না। মানে মাঠে গিয়ে বুঝে যেত যে আজকে উমুক দল জিতবে এবং উমুককে জিতাইতে হবে, কেন ওর সামনে ইলেকশন আছে তাকে। তো এই যে সিস্টেমটা, থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন এবং ফার্স্ট ডিভিশন, এই জিনিসগুলি হতোই। একমাত্র আপনি যদি খেয়াল করে দেখেন যে প্রিমিয়ার লিগে আমি একটু ফাইট করেছি, এবং সেই ফাইটের কারণে আমি আম্পায়ারিং ম্যানিপুলেশনের কথা বলতে গিয়ে আমাকে কিন্তু দেশ ছাড়া হইতে হয়েছে। আচ্ছা, ওই ঘটনাটা আমি একটু শুনতে চাই। মানে সত্যি মানে আসলে কি হয়েছিল, আপনার সঙ্গে কি হয়েছিল, মানে আপনাকে কি বলা হয়েছিল? না, ওইটার জন্য যদি যেতে হয় তাহলে একটু বেশি পিছনে যেতে হবে। একটু আমাদের সময় আছে। দেখেন যে আমি 2009 সালে মোহামেডানের প্রেসিডেন্ট ছিলাম। তো প্রেসিডেন্ট থেকে আমি ফার্স্ট চ্যাম্পিয়ন হয়েছি। মোহামেডান কিন্তু এখন পর্যন্ত 2009-এর পরে আর চ্যাম্পিয়ন হয় নাই। 2009 সালে আমার হাত ধরে চ্যাম্পিয়ন হলো। আমার টিমে তখন তামিম খেললো, আবাহনীতে ছিল সাকিব। ঠিক পরের বছর আমি তামিম সাকিবকে নিয়ে, আমি তখন তো সেরা জুটি, তামিম সাকিবকে নিয়ে আমি টিম করলাম। এবং আমি ওই আমি মোহামেডানের জন্য ওদেরকে সাইন করালাম। কিন্তু মোহামেডানের এই টোটাল ওই সময় আপনারা জানেন যে আওয়ামী লীগ মোহামেডানকে মানে দখলদারিত্বর জন্য পুরা ফুল যে আমাদের পুরো বডি ছিল, আমাদের প্রেসিডেন্ট, আমরা ডাইরেক্টর ছিলাম, ওদেরকে বিভিন্নভাবে সরকারি সংস্থা দিয়ে আমাদেরকে বের করে দিল। বের করে দেওয়ার পরে কিন্তু আমি কি করলাম, সাকিব, তামিম এবং আমার যে টিম ছিল, সাব্বির ছিল, সৌম্য ছিল, সব তখন জুনিয়র ওরা, ওই টিমটা নিয়ে আমি ইভেন কালকে দল বদল, আমি জানি না কোথায় খেলবো। লাস্টলি আমাকে যাই হোক আমার সাথে ভিক্টোরিয়ার কথা হলো, কেন ওরা সবসময় নিচু টিমের করে। তা আমি বললাম যে ঠিক আছে, এইভাবে আমি একটা টিম করলাম। ওই টিম মোহামেডানের হওয়ার কথা, হুইচ ওয়াজ মোহামেডানের ক্লাব পলিটিক্সের কারণে আমি ভিক্টোরিয়া গিয়ে আমি করলাম। তো ভিক্টোরিয়া যাওয়ার পরে ওই বছর আপনারা জানেন যে আমি চ্যাম্পিয়ন হয়েছি, কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বিশাল একটা মোহাম্মদ ইউসুফকে নিয়ে একটা ঘটনা ঘটলো, যেটার জন্য 63 ডেজ প্রিমিয়ার লিগ বন্ধ ছিল। আচ্ছা। হ্যাঁ, এবং ওইভাবে আমাকে অনেকভাবে প্রেশার দেওয়া হয়েছে, কেন মোহাম্মদ ইউনুসকে আমি নিয়ে আসছি, তার আগের বছর মোহামেডানে খেলেছিলাম, তারপরে আমি যখন ভিক্টোরিয়া আসছি আমার জন্য সে আসছে। ওই মাঠে আমরা ব্যাটিং আবাহনী ব্যাটিং করলো, আমরা ব্যাটিং করতে নামলে যখন মোহাম্মদ ইউসুফকে নামালাম, তারপরে কিন্তু তামিম আর মোহাম্মদ ইউসুফ নামার পরে ওরা নামে নাই, মাঠে বোলিং করতে নামে নাই। তো ওই থেকে 63 ডেজ আমাকে মানে খেলা হলো না। তারপরে অনেকভাবে আমাকে বুঝানোর পরে তখন ছিল লোটাস কামাল ভাই ছিল, হ্যাঁ কামাল ভাই ছিল প্রেসিডেন্ট। ইটি করার পরে আমাকে বললো যে ঠিক আছে, ওই ম্যাচ আবার রিম্যাচ হবে, হুইচ ওয়াজ, আমি কিন্তু ওই পয়েন্ট পাই, মানে ওই পয়েন্ট ওরা নেওয়ার মতো বাইলজে আছে, ওই পয়েন্ট নেওয়ার মতো তাদের কোনো ক্যাপাসিটি নাই, হুইচ ওয়াজ আমার পয়েন্ট না দিয়ে তাকে আমাকে কনভিন্স করলো যে খেলাতে, মানে বললো যেটার জন্য 2 মাস নেগোসিয়েশন হলো, অলমোস্ট 63 ডেজ। তখন আমি বললাম ঠিক আছে, আমাকে সবাই বুঝে টুঝে বললো ঠিক আছে। আমি গেলাম, গিয়ে ওই খেলায় জিতলাম। ওই বছর আমি আল্লাহর রহমতে চ্যাম্পিয়ন হলাম। তো ভিক্টোরিয়া চ্যাম্পিয়ন হওয়ার পরে আমি ভিক্টোরিয়াতে যখন এটা কিন্তু আমার টিম না, মানে ওই লাস্ট মুহূর্তে আমি জাস্ট আমার টিমটাকে খেলানোর জন্য আমি ভিক্টোরিয়া গেলাম। ভিক্টোরিয়া কাউন্সিলর হলো, চ্যাম্পিয়ন হলো, 2টা কাউন্সিলর পেল। আমাকে দেখি যে আমার নাম কাউন্সিলর নাই। আচ্ছা, কাউন্সিলরকে কি করলো, ওই যে আওয়ামী লীগ সরকার ওইটাও কেটে দিল, মানে আমি যাতে বোর্ডে
না যেতে পারি, মানে বোর্ডের কাউন্সিলরে না হইতে পারি, ওরা নিয়ে নিল। তখন ওই সময় আমার এই হলো যে এত টাকা যখন খরচ করলাম, তাহলে আমি নিজে হোয়াই নট, আমি মোহামেডানও থাকতেছি না, ভিক্টোরিয়াও থাকতে পারতেছি না। দেন ভিক্টোরিয়ার থেকে ওই সময় আমি ডিসিশন নিলাম ওই বছরই আমি একটা টিম কিনবো। ওই কিনলাম গাজী ট্যাং, জি গাজী সাহেবের ছেলে থেকে আমি টিমটা কিনলাম। কেনার পরে আমি ওই বছর সিদ্ধান্ত নিলাম যে আমার নিজের টিম থাকবো। ওই নিজের টিম থাকার পরে পরের বছর যখন আমি শিফট করেছি, এখন হয়েছে আমার সাথে সাকিব, তামিম সব মানে ভালো প্লেয়াররা আমার সাথে থাকে। পরের বছর নিয়ম পাল্টিয়ে দিল যে না, অ্যাডভান্স কোনো সাইনিং নাই, এখন প্লেয়ার বাই চয়েস। আপনারা খেয়াল করে দেখেন ওই বছর সাকিব মনে হয় কলাবাগানে পড়ছিল ওই প্লেয়ার বাই চয়েসে। জি হ্যাঁ, কলাবাগানে মনে হয় একটা ম্যাচও খেলে নেই। তামিম আমি পাই নাই, তামিম অন্য জায়গায় চলে গেছিল। তো মানে ওই বছর আমাকে দেওয়া হলো যে প্লেয়ার বাই চয়েস, আমার মাত্র আপনার জন্য পুরো সিস্টেমটা চেঞ্জ করে নিয়মটা চেঞ্জ করে ফেললো। আচ্ছা হ্যাঁ, তো ওই যখন দিল প্লেয়ার বাই চয়েসের মধ্যে আমি আমার মতো করে আমি টিম করলাম। ওই বছরও আমি চ্যাম্পিয়ন আল্লাহর রহমতে। মানে এই যে পরপর 3টা অড পজিশনে থেকে 3 জায়গা থেকে আমি চ্যাম্পিয়ন হলাম। নেক্সট ইয়ারে আবার আমাকে তখন আবার নর্মাল করে দিল। নর্মাল করার পরে রূপগঞ্জে আমি তামিম সাকিব সেম আবার ফুল আমার টিম আমরা রেডি। এটা খুব সম্ভবত 2014 সাল। জি হ্যাঁ, তো 13-14 মৌসুমটা, তো ওই মৌসুমের পুরা টিমটা আবার চ্যাম্পিয়নের জন্য করলাম। তো আপনারা খেয়াল করে দেখেন তিন ডিফারেন্ট অড জায়গা থেকে আমি চ্যাম্পিয়ন হয়েছি। 4th টাইম যখন আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্য টিম করলাম, আমি তো জানেন যে আমি খেলা মাঠে দেখতে যাই, আমি বিকেএসপিতে আমি খেলা দেখতে গিয়েছি। বিকেএসপিতে যাওয়ার পরে আমাদের সাথে প্রাইম ব্যাংকের খেলা, তো প্রাইম ব্যাংকের খেলার পরে আমরা জিতা ম্যাচ ওই আম্পায়ারিং এর কারণে জি আমাদেরকে হারিয়ে দিল, যা করে আর কি। ওই দিন আমাকে খেলার পরে আমাকে কোশ্চেন করলো যে আপনি কিছু বলবেন কিনা। ওই মুহূর্তে আমি বলেছিলাম যে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আম্পায়ার ম্যানিপুলেশনের সাথে জড়িত, যে জন্য আমার আজকে 12 বছর দেশের বাইরে ছিল। আপনি কি এরা সব চোরের দল এই টাইপের কিছু বলছিলেন? না, আমি বলছি যে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আম্পায়ার ম্যানিপুলেশনের সাথে জড়িত, আর প্লাস ওনার যে কর্মচারী আছে বেক্সিমকোর কর্মচারী আবার বোর্ডের ইয়ের মধ্যে ছিল। ওই জন্য বলেছিলাম যে চাকর বাকর, দুইটা ওয়ার্ড, একটা ছিল ম্যানিপুলেশন, আম্পায়ার ম্যানিপুলেশন, আরেকটা ছিল চাকর বাকর দিয়ে বোর্ড চলে না। আচ্ছা, এই ছিল আমার। এবং ওটার পরে 12 বছর আপনারা জানেন যে ওটার পরে এক্স্যাক্টলি আপনাকে কি বলা হয়েছিল? মানে ওটার পরে আমি কিছু দেশ ছাড়তে হলো কেন? না, দেশ ছাড়তে হলো, আমাকে বিরুদ্ধে 6টা দ্রুত বিচার আইনে মামলা দিল। আচ্ছা, 6টা, এবং আমি নাকি মাঠের নষ্ট করেছি, ওইগুলো সব তো আপনার পত্রিকায় দেখেছেন। 6টা দ্রুত বিচার আইনে মামলা দিল, তখন আমি দেশ ত্যাগ করি। রাইট। সো একটা লম্বা এক্সপেরিয়েন্স, লম্বা গল্প। এরপর আপনি আবার দেশে ফিরে এলেন আগস্টের পরে। তারপর আপনি আবার ক্রিকেটে মনোনিবেশ করলেন। মাঝখানে যে সময়টা ছিল সেই সময়টাই ক্রিকেটের সঙ্গে আপনার যোগাযোগ ছিল? হ্যাঁ, আপনি যদি দেখেন যে আমি ওই যে আমার একটা, মানে আমি বলবো যে আমার একটা পেশেন্স, আমি একটা সাংগঠনিক সফলতার জন্য আমি কিন্তু ওই লাস্ট 10 বছরে আমি চ্যাম্পিয়ন টিম করেছি বিদেশে থেকেও। লিজেন্ড অফ রূপগঞ্জ আমরা মনে হয় 2বার খুব ক্লোজ চ্যাম্পিয়ন হতে দেয় নাই। এবং এর মধ্যে দেখেছেন যে একবার সাকিব স্ট্যাম্প উড়িয়ে দিল মোহামেডান থেকে। হ্যাঁ, তো এই প্রতি বছরে আমাদেরকে এই আম্পায়ার দিয়ে আমাদেরকে চ্যাম্পিয়ন হতে দিত না। ব্যাপারটা ছিল যে একে চ্যাম্পিয়ন করা যাবে না, মানে ওদের এটা আমি বলবো না যে ওদের এটা মানে আমাদের সফলতাটাকে ওরা পছন্দ করতো না। এই যে আম্পায়ারদের যে ম্যানিপুলেট করতো বা আম্পায়ারদেরকে আমরা প্রায় দেখতাম যে কিছু কিছু নির্দিষ্ট দলের প্লেয়ারদের কোনো এলবিডব্লিউ ছিল না, রান আউট ছিল না। এটা একেবারে প্রচলিত ছিল, একেবারে এটা কি বলবো, দিনের আলোর মতো পরিষ্কার ছিল। তো এইটার বিরুদ্ধে শুধুমাত্র আপনিই কথা বললেন, অন্য সংগঠকদের সঙ্গে আপনারা এটা নিয়ে আলাপ করেছিলেন কিনা? অন্যরা এটা নিয়ে কথা বলেন না? আমি মনে করি যে ওই এমন একটা রিজিম, জানেন যে ওই সময় কারো কোনো কথা বললে কোনো সংস্থা উঠে নিয়ে যেত, হয়তো বা আপনার বিরুদ্ধে মামলা দিত, যাকে যেভাবে করা যেত, সেজন্য আসলে কথা বলতো না মানুষ, আমার ধারণা। এবং সবচেয়ে কষ্টের বিষয় হলো আম্পায়াররা নিজেরাও যেটা দিত, ওরাও কিন্তু এটা পছন্দ করতো না।
আপনি যদি খেয়াল করে থাকেন যে আমরা লাস্ট ইয়ারে খেলেছি, এখন দেখেন আম্পায়ারিং ভালো, মানে জিনিসটা হয়েছে কি, আপনার যে কোনো জায়গায় আজকে ক্রিকেট খেলাটা মাঠের খেলাটা, ঠিক আছে, ক্রিকেট প্লেয়ার 11 জন প্লেয়ারের উপরে নির্ভর করে না। আপনার মাঠটা সুন্দর হইতে হবে, আপনার দর্শক থাকতে হবে, আম্পায়ারিং সুন্দর হইতে হবে, ওয়েদার ভালো থাকতে হবে, তো সমস্ত কিছু মিলেই তো এটা সমন্বয়। আপনি যদি খুব সুন্দর মাঠ দিলেন, খেলোয়াড়রাও ভালো খেলতেছে, কিন্তু আম্পায়ারিংটা খারাপ হলে ওই খেলাটা নষ্ট হয়ে যায়। তো সব কিছুর সমন্বয়ে কিন্তু একটা ভালো জিনিস আমরা পেতে পারি ক্রিকেট থেকে। এবং বাংলাদেশের ক্রিকেটটা কিন্তু নাম্বার 1 ব্র্যান্ড হোল ওয়ার্ল্ড। আপনারা জানেন যে সাকিব আল হাসান 12 বছর 3 ফরম্যাটে নাম্বার 1 অলরাউন্ডার ছিলেন। জি, এইটা কিন্তু আমার মনে হয় এটা নেক্সট টাইম কোনো প্লেয়ার ভাঙতে পারবে কিনা সন্দেহ আছে। তো এই যে আমাকে আমরা যখন বিদেশে থাকতাম, আমরা যখন বলতাম যে আমরা বাংলাদেশি, তারা বলছে ও সাকিবের দেশের লোক, মানে এই যে ব্র্যান্ডিং, এই ব্র্যান্ডিংটা কিন্তু আপনার ক্রিকেট থেকে এসেছে। এবং আপনি যদি খেয়াল করে থাকেন তামিম, আমাদের যে তামিম, মাশরাফি, এবং আপনি দেখেন যে মাশরাফি যখন আইপিএল খেলেছে, তামিম যখন আইপিএল আপনারা জানেন পুনেতে ছিল, তো এই যে এইগুলির কারণে, হ্যাঁ, এবং টোটাল সিস্টেম, লিটন ইসে ছিল, কেকেআরে ছিল, এই যে জিনিসগুলি কিন্তু ব্র্যান্ডিংটা হয়েছে আমাদের ক্রিকেট থেকে। আমাদের কিন্তু আগে বাংলাদেশকে চিনত বন্যা কান্ট্রি হিসাবে, সেটার থেকে আমরা অনেক দূর আগে গেছি। এখন আমাদের অর্থনীতি ভালো, সমস্ত কিছু ভালো। রাইট। যেই ক্রিকেট দিয়ে ব্র্যান্ডিং, সেই ক্রিকেটের যত্ন অবশ্যই নিতে হবে। আপনার কাছে আমরা আবারও ফিরবো, তার আগে আরেকটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। বাদল ভাই, আমরা ক্রিকেটের আলাপ করছিলাম, আপনার সাংগঠনিক জীবনের অভিজ্ঞতাও শুনছিলাম। আপনারা যারা ক্লাবগুলো চালান, সংগঠক, ক্লাব পরিচালনা করেন, আপনারা ক্রিকেটের প্যাশনস থেকে আসেন আপনারা নিজেদের, কিন্তু আপনাদের আসলে এখানে প্রাপ্তিটা কি বা আপনাদের লাভটা কি? আমরা দেখি যে আপনারা কোটি কোটি টাকা খরচ করে দল গঠন করেন। এখন আপনি আবার, আমরা একটু আগে ব্র্যান্ড ভ্যালু নিয়ে কথা বলছিলাম, ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালুটাও মনে হয় কিছুটা পড়তির দিকে। আপনারা আসলে কিভাবে ম্যানেজ করেন? আপনাদের এখান থেকে আসলে লাভটা কি বা প্রাপ্তিটা কি? আপনি যদি খেয়াল করে থাকেন যে আমরা লিজেন্ড অফ রূপগঞ্জ, আমি যখন দেশের বাইরে ছিলাম, আপনারা দেখেছেন যে প্রত্যেকটা এলাকা, আপনি যদি দেখেন যে ম্যানচেস্টার ইউনাইটেড, তারপরে চেলসি, এগুলো কিন্তু এক একটা এলাকার নাম। জি, ঠিক আছে। সেইটার থেকে আমার কাছে মাথায় আসলো যে আগে তো আমার ক্রিকেটটাকে, যেমন আমাদের লিজেন্ড অফ রূপগঞ্জের ট্যাগলাইন হলো ক্রিকেট ফর অল। তখন আমার থেকে ছিল আমার জন্মস্থান রূপগঞ্জ, ওয়াই নট আমার টিমের নামটা রূপগঞ্জ হবে। আপনারা যদি খেয়াল করে থাকেন যে আমি ফার্স্ট রূপগঞ্জকে ব্রেক করি, মানে একটা এলাকার নাম দিই, বিকজ ওইখান থেকেই যদি আমি ক্রিকেট প্লেয়াররা তুলে আনতে পারি, হ্যাঁ, ওইখান থেকে শুরু, আমি একজন তো শুরু করতে হবে। আপনি যদি ক্রিকেটটা দেখেন, শুধু ঢাকার লিগের উপরে নির্ভর করে তো ক্রিকেট হয় না। আপনার ক্রিকেটটা আসতে পারে পুরো অজপাড়াগাঁয়ের থেকে, এবং এই ক্রিকেটের এখান থেকে হতে হলেও যে আপনাকে, আমি রূপগঞ্জকে আমি একটা সিম্বলিক দিয়েছি। আপনারা যদি খেয়াল করে থাকেন যে রূপগঞ্জ আমি নাম দেওয়ার পরে ওই এলাকার এমপি গাজী সাহেব পরে আবার আরেকটা দিয়েছে, রূপগঞ্জ টাইগার্স। হ্যাঁ, রূপগঞ্জ, বিকজ ওনার তো এমপি, আমার আগে ওনার দেওয়া উচিত ছিল। এনিওয়ে, আমার কাছে মনে হয় যে ওই মানে একদম রুট লেভেল থেকে যদি আপনি ক্রিকেটটাকে এখানে না আনেন, আপনি কিন্তু ক্রিকেটটা আস্তে আস্তে ডিটোরেট করবে, এবং তাই হচ্ছে। আপনারা যদি খেয়াল করে দেখেন আমাদের এখানে এই লবি সাহেব যখন, বিশেষ করে আমাদের আই থিঙ্ক 2001 থেকে 2006-এর মধ্যে আমাদের মরহুম আরাফাত রহমান, আমাদের তারেক রহমান ভাইয়ের ছোট ভাই, হ্যাঁ, ওনার তত্ত্বাবধানে আপনি যদি খেয়াল করে থাকেন যে হাই পারফরমেন্স একটা ইউনিট তৈরি হয়। তার আগে কিন্তু কোনো হাই পারফরমেন্স ছিল না। আপনারা যদি খেয়াল করে থাকেন যে মুশফিককে 16 বছরে লর্ডসে, হুইচ ওয়াজ, আমিও ওই সময় আমি লর্ডসে আমাদের সবার বিরুদ্ধে গিয়ে উনি একা ডিসিশন নিয়ে হাই পারফরমেন্স থেকে 16 বছরে লর্ডসে মুশফিককে নামিয়ে দিল মরহুম আরাফাত রহমান। এই যে দূরদর্শিতা, এই যে হাই পারফরমেন্সের ওই থেকে আপনি দেখেন যে ওই যে পঞ্চপাণ্ডব বলে, যদি খেয়াল করেন যে সাকিব আল হাসান, মুশফিক, মাহমুদুল্লাহ, রিয়াদ, তারপরে মাশরাফিয়ার, এই যে পঞ্চপাণ্ডব বলে, আসলে পঞ্চপাণ্ডব কিন্তু উদ্যোক্তাটা যদি বলেন
মরহুম আরাফাত রহমান, বিকজ ওই হাই পারফরমেন্স কিন্তু এখন নাই। এখন আপনার এই গত 17 বছরে তারা কি করেছে, কোচদের রেফারেন্স, ওই যে যেটা বললাম, তারপরে ওই যে লিগগুলি হতো না, তাহলে কি প্লেয়ার কীভাবে উঠে আসবে? আপনি যদি কম্পিটিশন না থাকে, তো ওই যে একটা লোক 80টা নোবল করে, তাহলে ওইখানে আপনি প্লেয়ার বাছাই করবেন কিভাবে? কোনটা জুনিয়র প্লেয়ার ভালো খেলতেছে, কোনভাবে কি করতেছে, এটা তো হচ্ছে না। এই যে ভ্যাকুমটা তৈরি হয়েছে, তা আপনি যদি খেয়াল করে থাকেন যে তারপরে শুধু ওই পঞ্চপাণ্ডবর পরে একটা প্লেয়ার এসেছে, সে হলো গিয়ে মোস্তাফিজুর রহমান। এটা গড গিফটের, মানে আল্লাহ প্রদত্ত, যে ও গ্রাম থেকে লিগ না খেলে আইপিএল খেলছে। তো এই যে ন্যাচারাল, এটা তো ন্যাচারাল, এটা আপনি বলতে পারেন না যে কারো হাই পারফরমেন্স থেকে আসছে। তো এইখানে এই এছাড়া আপনি যদি দেখেন একটা প্লেয়ার, হ্যাঁ এখন আমাদের প্লেয়ার তৈরি মানে আছে, কিন্তু আপনি যদি খেয়াল করে থাকেন যে কন্টিনিউশন নাই, 2টা ম্যাচ ভালো খেলে আবার 10 ম্যাচ নাই, কনসিস্টেন্সির অভাব। হ্যাঁ, এই যে গ্যাপটা তো পূরণ করা ইজ নট ইজি। এখন আপনার যেটা বললেন যে এই যে সংগঠক হিসেবে আমাদের একটা পেশেন্স, আমরা জিতলে আমরা একটু খুশি হই, হারলে মন খারাপ থাকে, ওয়াইফের সাথে কথা বলতে পারি না, আম্মুর সাথে কথা বলতে পারি না। এই যে এটা একটা পেশেন্স। আমি মনে করি যে একটা সুস্থ লোকের সুস্থ থাকার জন্য যে কোনো একটা পেশেন্সের জায়গা থাকতে হবে, নাহলে আপনি সুস্থ থাকতে পারবেন না। কিন্তু আমি যেটা জানতে চাচ্ছিলাম মূলত বাদল ভাই, সেটা হচ্ছে যে এই যে দল করে বাংলাদেশের এখন ক্রিকেটের ব্র্যান্ডের কথা আমরা যদি বলি, আমরা প্রায়ই শুনি যে স্পন্সর পাওয়া যাচ্ছে না, বিশেষ করে বিপিএল এর সময় এই হাহাকারটা আমরা বেশি শুনি। এবার ক্রিকেট বোর্ড যে উদ্যোগ নিয়েছে, তারা ক্লাবগুলোকে 25 লাখ টাকা করে দিচ্ছে, যেটা আগের চেয়ে ডাবল বলে আমরা জেনেছি। যাই হোক, 15 লাখ ছিল, 10 লাখ বাড়িয়েছে, জি, অনেকটা, মানে প্রায় ডাবলের মতো আর কি, এখন 25 লাখ করেছে। কিন্তু আমার কথা হচ্ছে যে এইটা ছাড়া আপনাদের আসলে আর ইনকাম সোর্স কি? আপনারা কিভাবে পুষিয়ে নেন বা কিভাবে দলটা পরিচালনা করেন? সেই অর্থের যোগানটা কিভাবে আসে আর কি? এইটা তো বিভিন্ন মহামেডান, আবাহনী তারা ক্লাবেদের মেম্বারদের থেকে নেয়। আর আমার তো ক্লাবের মেম্বার নেই, আমি ব্যক্তিগতভাবে দেই, আমার কিছু স্পন্সর আছে, স্পন্সর থেকে নেই, এগুলি নিয়ে ওইভাবে থেকে আমরা মানে আমাদের এই টাকাগুলি ওইখান থেকে আসে। আর আমার কাছে মেন যেই জিনিসটা হলো যে যেটা বললাম যে আপনার যদি আমার ক্রিকেটটা পেশেন্স দেখে আমি চাই যে ক্রিকেট প্লেয়ারদেরকে একটা ডেভেলপ করা যায় কিভাবে। আপনি যদি খেয়াল করে থাকেন, আপনারা জানেন যে এই একটা সময় 2009-এর কথা বলতেছি, 2009-এ আমাদের ক্রিকেট প্লেয়াররা ফুটবল প্লেয়ারদের থেকে কম পেত। জি, হ্যাঁ, ওই কম পাওয়ার কারণে 7-8 লাখ টাকা পেত। ফুটবল প্লেয়াররা তখন 30-40 লাখ, আপনারা দেখেন যে 50 লাখ, মুন্না ছিল 50 লাখও পেয়েছে, আমরা দেখেছি যে টাকার মধ্যে তার ছবি। তারপরে আমি চিন্তা করলাম, মানে আমার মাথায় যেটা আসলো যে ক্রিকেট প্লেয়ারদের থেকে ভালো পারফরমেন্স আদায় করতে হলে তাদেরকে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট করতে হবে, তাইলে সে পারফরমেন্স তার মাঠে দিতে পারবে, মাঠে তার পারফরমেন্সটা রিফ্লেক্ট করবে। দেন আমি ওই বছরই 2009-এ আপনি যদি খেয়াল করে থাকেন, আমি ফার্স্ট তামিম আবাহনীর প্লেয়ার ছিল, তামিমকে আমি ফার্স্ট তাকে অফার দিলাম। ওই বছর 18 লাখ টাকায় সে খেললো। সে আবাহনীর সাথে কথা দেওয়ার পরে সে মালয়েশিয়া ছিল, হ্যাঁ, তো ওইভাবে ওই ব্রেকটা, তারপরে তামিম আর সাকিবকে আমি নেওয়ার সময় ওই ফুটবল প্লেয়ারদেরকে ক্রস করে তাদের থেকে বেশি টাকা দেওয়া শুরু করলাম, এবং ওই যে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি তারা পেল, এরপর থেকে মানে টোটাল ক্রিকেটের একটা রিজিম তৈরি হয়ে গেল ক্রিকেট প্লেয়ারদের মধ্যে। এমনিতে বাংলাদেশের ক্লাব পরিচালনা করা কি আসলে লাভজনক নাকি? আমি স্পেসিফিক যদি স্ট্রাকচারাল তো হিসাবে থাকতো তাহলে লাভজনক হতো, এটা কোনো লাভজনক না, এটা একটা লস প্রজেক্ট। সেটাই, সেজন্য আমি বারবারই এটা জানতে চাচ্ছি যে আসলে ক্লাব পরিচালনা করা সেক্ষেত্রে কতটা কষ্টসাধ্য হয়ে ওঠে। যেমন আপনি যদি আরো খারাপভাবে যদি দেখেন, আমি একটা চ্যাম্পিয়ন টিম করলে 4-5 কোটি টাকা খরচ হয়, কখনো 6 কোটি, কখনো 4 কোটি, কখনো 5 কোটি। কিন্তু আপনি যদি দেখেন একটা থার্ড ডিভিশনের একটা কাউন্সিলর 5 লাখ টাকা খরচ করলে একটা টিম করতে পারে 5-6 লাখ টাকা, তাইলে 5 লাখ টাকাও সে কাউন্সিলর, আবার 5-6 কোটি টাকা
খরচ করে সে কাউন্সিলর। এখানে কিন্তু আপনি যখন ভোট দিতে যান আপনার কোনো ডিসক্রিমিনেশন নাই, সব সমান। তো সেই ক্ষেত্রে কিন্তু এখন দেখেন, সেই জন্যই কিন্তু ওই এমন যদি হতো যে না চ্যাম্পিয়ন টিম 6টা টিম কনফার্ম বোর্ডে থাকবে, এই যে আমি যে জিনিসটা যে আমি আপনি বলতেছিলেন যে রাগ করে, আসলে রাগ না, এই যে সিস্টেম, এই সিস্টেম লসগুলি, যে একটা থার্ড ডিভিশন সে 5 লাখ টাকা খরচ করলেও কাউন্সিলর, সে বোর্ডে ঢুকে যাচ্ছে, আর আমরা এত বছর এত টাকা খরচ করে আমি বোর্ডে ঢুকতে পারতেছি না। আমি বোর্ডে ছিলাম কিন্তু আমার কাছে ঢুকতে পারা না, আমরা কন্ট্রিবিউশন করতে চাই, আমাকে বোর্ডে থাকতে হবে, বোর্ডে থেকে ক্রিকেট থেকে আমাকে কিছু নিতে হবে, এটা আমার কোনো দরকার নেই। বাট আমি মনে করি যে আমার যে মেধাটা আমি যদি দিতে পারি তাহলে ক্রিকেটের উন্নতি হবে, দেশের উন্নতি হবে। রাইট, দেশের ক্রিকেট নিয়ে বাদল ভাই আপনার সঙ্গে আরেকটু কথা বলবো, তার আগে আরেকটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার, দেখছেন এখন মাঠে। আমরা আলাপ করছি ক্রিকেটের আলাপ নিয়ে। আমাদের সঙ্গে আছেন ক্রিকেট সংগঠক মোহাম্মদ লুৎফুর রহমান বাদল। বাদল ভাই, আমরা যেটি বলছিলাম যে আপনি আপনার 30 বছরের সাংগঠনিক অভিজ্ঞতা, এর মধ্যে ক্রিকেটে এই যে সাম্প্রতিক সময়গুলোতে যা হয়ে গেল, আপনি একটু আমাদেরকে মূল্যায়ন করবেন আপনার সময় থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে ভালো সময় কোনটা ছিল ক্রিকেটের জন্য, আর এই লাস্ট কয়েক মাস ধরে যে অস্থিতিশীল অবস্থাটা ছিল সেটি আপনি এর আগে কখনো দেখেছেন কিনা? আমার কাছে মনে হয় যে ফার্স্ট সফলতাটা এসেছিল আমাদের টেস্ট স্ট্যাটাস 2000 সালে। না, 2000 সালে। 2000 সালে, জি। আপনি যদি 2000 সালে স্ট্যাটাস পেয়েছি, কিন্তু এটার যে সাংগঠনিক আপনি যদি খেয়াল করে থাকেন আমাদের প্রসিডিউরটা শুরু হয়েছে 1998, জি। এবং আপনি দেখেন যে 1998 আমরা মিনি ওয়ার্ল্ড কাপে করেছি, তখন আমাদের একটা স্টেডিয়াম ছিল। জি। হ্যাঁ, তো ওই থেকে কিন্তু আপনারা দেখেন যে ডালমিয়ার সাথে আমাদের ভালো সম্পর্ক ছিল ওই সময়, আমাদের বোর্ড প্রেসিডেন্ট যারা ছিল তাদের সাথে একটা সাংগঠনিক একটা হৃদ্রতা ছিল। এই যে হৃদ্রতা থেকে আমরা কিন্তু টেস্ট স্ট্যাটাস ফার্স্ট, এটা হলো আমি ফার্স্ট সফলতাটা বলবো। আর ওই 2000 পরে 2001 থেকে 2006-এর মধ্যে যে বোর্ডটা ছিল সেই বোর্ডটাকে আমি সবচেয়ে বেশি সফল মনে করবো, বিকজ ওই যে আমি যেটা বলতেছিলাম যে প্লেয়ার প্রোডাকশন, হাই পারফরমেন্স, এবং আপনারা যদি খেয়াল করে থাকেন যে ব্যাটগুলিও কিন্তু বাংলাদেশি ব্যাট বা অনেক কম দামি ব্যাটে ইউজ করতো বাঙালি প্লেয়াররা। আপনারা যদি দেখেন যে আপনার ম্যাকেনজি, আমাদের মনে হয় হাই পারফরমেন্সের কোচ আসলো ওই অস্ট্রেলিয়ার থেকে, সে এসে কিন্তু ফার্স্ট চেঞ্জ করলো ব্যাটের মানে ব্যাটের টোটাল সিস্টেমটা, বিদেশি ব্যাটগুলি আনা শুরু করলো, প্লেয়াররা বুঝতে পারলো যে ব্যাটের মধ্যে মানে কিটগুলি বদলানো শুরু করলো। তো ওই সময় থেকে কিন্তু ওই টাইমে অনেক কিছু, যেমন আপনারা খেয়াল করে থাকেন যে 2007-এ আমরা সবচেয়ে বেশি সফল হয়েছি, 2007 না 2007 ওয়ার্ল্ড কাপে আমরা ভারতকে হারিয়েছিলাম, এটা একটা মনে হয় বড় সফলতা। 2003-এ আমরা কিন্তু খেয়াল করে থাকেন যে 2003-এ আমরা 2007-এ যখন ওয়ার্ল্ড কাপ খেলেছে এবং 2003-এ তখন আমরা এই ক্রিকেট প্লেয়ারদেরকে আর্মিরা যেভাবে ট্রেনিং করানো হয়, হ্যাঁ, যে আর্মিরা যেখানে ট্রেনিং করানো ওখানে ট্রেনিং করানো হয়েছে, ওটার ফল কিন্তু আমরা পেয়েছি। হ্যাঁ, তো এই আমার মনে হয় যে দুইটা আমি বলবো, একটা সফলতা হলো আমরা স্ট্যাটাসটা পাওয়া, সেকেন্ড সফলতা আমি মনে করি যে টোটাল মানুষের স্ট্রাকচারাল চেঞ্জ এবং বিদেশি কোচ থেকে ধরে বাইরের অস্ট্রেলিয়ান হাই পারফরমেন্স কোচ থেকে ধরে যে সিস্টেম এবং কিটগুলি, এই সিস্টেমের মধ্যে এই জিনিসটা কিন্তু ওই টাইমে হয়েছে। তারপরে শুধু খালি আগে মানে আপনি কিন্তু ওইটারই ফল আমরা ভোগ করেছি, 10 বছর ভোগ করেছি। এরপরে আমরা আবার পেছনের দিকে হাঁটা শুরু করলাম। আপনার কাছে এটি খারাপ লাগে কিনা যে আমাদের ক্রিকেটের একটা ব্র্যান্ড তৈরি হয়েছিল, সেই ব্র্যান্ডটা আবার পড়তির দিকে নেমে যাচ্ছে বা নেমে গেছে অলরেডি একটা? এটা তো আমি আপনি দেখেছেন যে আমি বলেছি যে এটা আমার মনে হয় যে এই গত 17 বছরে এটা আমরা কূটনীতিকভাবে ক্রিকেট কূটনীতিতে বিশ্ব রেকর্ড করেছি। আমার ধারণা যে এই টাইমে ফার্স্ট আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে না যাওয়া, সেকেন্ড মুস্তাফিজের ইস্যুটাকে, এটা আমার কাছে মনে হয়েছে এটা খুব একটা সিলি ইস্যু, এটা ইজিলি সলভেবল ছিল। ওই যখনই এটা যদি আমার কাছে থাকতো আমি মনে করি যে আমি তো জানেন আপনার সচিন টেন্ডুলকার আমার ফ্রেন্ড, টেন্ডুলকারকে ফোন করে জয়ের সাথে বসে ওই মুস্তাফিজের ইস্যুটা ওই আমাদের এত ন্যাশনাল ইস্যু হওয়ার মতো ছিল না, এটা একটা প্লেয়ার ইস্যু, এই প্লেয়ার ইস্যুটাকে সলভ করা যেত ইজিলি
এবং ওইখান থেকে দেখেন আপনি পুরো একটা ফুল আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাই না, এটা আমাদেরকে অনেক দিন ভোগাবে। রাইট। বাদল ভাই, আপনি নিশ্চয়ই চাইবেন যে দেশের ক্রিকেটে আবারও স্বস্তি ফিরুক, আবারও স্থিরতা আসুক, এবং আপনি ফিরেছেন। আরও যারা সংগঠকরা আছেন সবাই নিশ্চয়ই চান যে দেশের ক্রিকেটটা সুন্দরভাবে চলুক, আবারও উন্নতির পথেই হাঁটুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ বাদল ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এখনের টিভির সকল দর্শকদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন।